সরল রেখা দেখবো, ঠিক আছে? সরল রেখার ফর্মুলা সবগুলো একসাথে দেখে ফেলবো, দেন হচ্ছে আমরা সিকিউ করবো। তো ওয়ান বাই ওয়ান দেখো, এখানে প্রথম যে ফর্মুলা বা প্রথম যে নিয়মটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখো তাহলে দেখো আমরা কোনো একটা বিন্দুকে, ফর এক্সাম্পল দেখো 3,4, এই বিন্দুটা কোথায় আছে? 3,4 বিন্দুটা হচ্ছে এদিক থেকে আমরা কয় ঘর যাব? 3 ঘর যাব, আর উপরের দিকে কয় ঘর যাব? 4 ঘর যাব, ঠিক আছে? 1 2 3, তারপর কত? এই যে 1 2 3 4, এই যে এখানে 3,4 বিন্দুটা কোথায় আছে? এখানে, ঠিক আছে? তো এই 3,4 এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। এটা কি? এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে? তো আরো একটা স্থানাঙ্ক আছে, দেখো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কি বুঝতে পেরেছেন? কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তো কার্টেসীয় স্থানাঙ্কে কি কি থাকে? কার্টেসীয় স্থানাঙ্কে x আর y থাকে, ঠিক আছে? যেমন x হচ্ছে 3 এর মান, y হচ্ছে কিসের মান? 4 এর মান। ওকে, আর পোলার স্থানাঙ্কে কি কি থাকবে? পোলার স্থানাঙ্কে r এবং থিটা থাকবে। পোলার স্থানাঙ্কে কি থাকবে? r এবং থিটা থাকবে। এই r এর পরিচয় কি? r এর পরিচয় হচ্ছে মডুলাস। r এর পরিচয় কি বলছি? মডুলাস। এবং এই থিটা এর পরিচয় হচ্ছে আর্গুমেন্ট। এই থিটা এর পরিচয় কি? আর্গুমেন্ট। মডুলাস কি আর্গুমেন্ট কি আমরা এখন বিস্তারিত বলবো। কি বলছি বুঝে গেছে? এবং খুব স্পিডে যাবো, একটু ফুল ফোকাস, পুরোপুরি মনোযোগ দিয়ে হচ্ছে তোমরা খেয়াল করবে, ঠিক আছে? কারণ সবগুলো সূত্র হচ্ছে কভার করবো। সো দেখো, আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে যাব, পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে কিভাবে আসবো সেটা আমরা দেখে ফেলবো। এবং এই টাইপের কোশ্চেন কতে অনেক আসে। কি বলছি বুঝে গেছে? সো এবার খেয়াল করো, মডুলাস প্রথমে আমরা দেখি যে মডুলাস মানেটা কি। মডুলাস বের করা, মডুলাস আমরা বের করবো, প্রথমে আমরা বুঝি যে মডুলাসের মিনিংটা কি। তো মডুলাস বলতে আমরা কি বুঝি? মডুলাস বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা মডুলাস বলতে এইরকম দুইটা দাগকে বুঝে থাকি, যে এই দাগের ভেতরে যদি প্লাস, এই দাগের ভেতরে যদি মাইনাস সংখ্যা ঢুকে তাহলে সেও প্লাস হয়ে বের হয়, প্লাস সংখ্যা ঢুকলো সেও কি হয়ে বের হয়? প্লাস হয়ে বের হয়। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এই দুইটা দাগের ভেতরে এমন কি আছে যে এর ভেতরে মাইনাস ঢুকলো প্লাস হয়ে বের হচ্ছে, প্লাস ঢুকলো প্লাস হয়ে বের হচ্ছে? কেউ কি আনসার দিতে পারবা? দামি নাকি? তাহলে দেখো পরমাণু ঠিক আছে, কিন্তু এই মডুলাসের ভিতরে এমন কি আছে যে মাইনাস ঢুকলে প্লাস হয়ে বের হচ্ছে, প্লাস ঢুকলো প্লাস হয়ে বের হচ্ছে? আনসার দিতে পারবা কেউ? ওকে, তাহলে আমি দিচ্ছি। দেখো, মডুলাস বলতে কি বোঝে? দেখো, মডুলাস বলতে কি বোঝে? আনসারটা হচ্ছে মডুলাসের সংখ্যার মধ্যে। আনসারটা কোথায়? মডুলাসের সংখ্যার মধ্যে। তো মডুলাস বলতে কি বোঝে একটু খেয়াল করো। মডুলাস হচ্ছে মূল বিন্দু থেকে, দেখো, মূল বিন্দু থেকে কোন সংখ্যার দূরত্বকে, মূল বিন্দু থেকে কোন সংখ্যার দূরত্বকে, ওই সংখ্যার কি বলে? দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। ওই সংখ্যার মডুলাস বলে। মূল বিন্দু থেকে কোন সংখ্যার দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। তাহলে মডুলাস দ্বারা কি বোঝাচ্ছে? একটা দূরত্ব বোঝাচ্ছে। কার দূরত্ব? ওই সংখ্যাটার দূরত্ব। কোথা থেকে? মূল বিন্দু থেকে। বুঝছে কিনা? মূল বিন্দু থেকে কোন সংখ্যার দূরত্বকে ওই সংখ্যাটার কি বলে? মডুলাস বলে। আর আমরা জানি দূরত্ব কখনো কি হয় না? নেগেটিভ হয় না। তো মডুলাস অফ -3 কত হলো? এই যে 0 1 2 3 1 2 3, এদিকে -1 -2 -3, ঠিক আছে? তাহলে মডুলাস অফ -3 এই কথাটা মিনিং হচ্ছে 0 থেকে এই -3 সংখ্যাটার দূরত্ব কতটুকু। তাহলে দূরত্ব হচ্ছে কত? 3 একক। কি বুঝতে বোঝা গেছে? দূরত্ব কতটুকু? দূরত্ব 3 একক। মডুলাস অফ 3 এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে 0 থেকে 3 সংখ্যাটার দূরত্ব কতটুকু। তাহলে দূরত্ব কত? 3 একক। দূরত্ব 3 একক। দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ওই জন্য মডুলাস অফ -3 কত? 3। মডুলাস অফ 3 3। কারণ মডুলাস দ্বারা কি বোঝায়? ওই সংখ্যাটার দূরত্ব বোঝাচ্ছে। প্রত্যেককে 0 থেকে। দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তোমরা কি বুঝছো? মাহিম বুঝছো? তাহলে দেখো, মডুলাস বলতে আমরা কি বলছি? মূল বিন্দু থেকে ওই সংখ্যাটার দূরত্ব। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? এবার দেখো এখানে, তাই না? তাহলে মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে? 0,0। তাহলে মূল বিন্দু থেকে এই সংখ্যাটার দূরত্ব কোনটা? এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে কিনা? তাহলে এটাকে আমরা লিখতেছি কত দ্বারা? r দ্বারা। তাহলে আমি যদি 3,4 সংখ্যাটার মডুলাস বের করতে চাই, এই যে 3,4 সংখ্যাটার কি বের করতে চাই? মডুলাস বের করতে চাই, তাহলে এটাই হচ্ছে তার মডুলাস, ঠিক আছে কিনা? এই মূল বিন্দু থেকে এই দূরত্বটাই হচ্ছে তার মডুলাস। তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা এদিক থেকে 3 ঘর গেছি, আর এদিক থেকে কয় ঘর গেছি? 4 ঘর। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে r কত লিখতে পারি? 3 স্কয়ার যোগ 4 স্কয়ার করলে মডুলাস বের হয়ে যাচ্ছে। 3,4 সংখ্যাটা মডুলাস বের হয়ে যাচ্ছে। মূল বিন্দু থেকে ওই সংখ্যাটা দূরত্ব। বুঝছি কিনা? বুঝছি কিনা? তাহলে এবারে ইন জেনারেল যদি একটা সূত্র আকারে লিখতে চাই, আমি যদি সূত্র আকারে লিখতে চাই, এটা 3,4 না হয়ে যদি কত হয়? x, y হয়,
তাহলে এদিকে আমি কত গুণ যাচ্ছি x গুণ আর এদিকে কত গুণ যাচ্ছি y গুণ। তাহলে r ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো √x² + y²। তাহলে দেখো এটা হচ্ছে মডুলাস বের করার সূত্র। তাহলে মডুলাস বের করার সূত্র আমরা কি দেখলাম r √x² + y²। বুঝছি? এবার আমরা চলে আসি আর্গুমেন্টে। দেখো আর্গুমেন্টে আমরা কিভাবে বের করব। তো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, এই জিনিসটা মুছে দিয়ে এবার আমরা আর্গুমেন্টটা বের করে ফেলি। তো দেখো আর্গুমেন্ট বের করার জন্য আমাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে থিটা। কি বের করতে হবে? থিটা বের করতে হবে। তো থিটা মানে কি? থিটা মানে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। থিটা মানে কি বলছি? tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে ফর एग्जांपल এইখানে আমার y হচ্ছে কত, এই সংখ্যাটার আমি আর্গুমেন্ট বের করতে চাচ্ছি 3,4। তাহলে এখানে y এর মান কত? 4। তাহলে দেখো আমি থিটাটা বের করতেছি tan ইনভার্স মডুলাস অফ y। y টা কত? 4 আর x টা কত আমার? 3। ঠিক আছে? যে কেউ না বুঝলে আমাকে অবশ্যই বলবো। তাহলে এটা হচ্ছে আমার কিসের মান? থিটা এর মান। ঠিক আছে কিনা? এবার আমরা আর্গুমেন্ট বের করব। তো দেখো প্রথমে আমাদেরকে কি বের করে ফেলতে হবে? থিটা বের করে ফেলতে হবে। কি বের করে ফেলতে হবে? থিটা বের করে ফেলতে হবে। থিটা বের করার পর আমরা দেখব যে সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে। সেটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে নাকি সেকেন্ড কোয়াড্রেন্টে নাকি থার্ড কোয়াড্রেন্টে নাকি ফোর্থ কোয়াড্রেন্টে। বুঝছি? যদি দেখি যে সংখ্যাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তাহলে আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে আমরা যে থিটাটা বের করছি সেটাই হচ্ছে আর্গুমেন্ট। বুঝছি কিনা? আর যদি দেখি যে সংখ্যাটা এই কোয়াড্রেন্টে আছে তাহলে আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস থিটা। কি বলছি? আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু পাই মাইনাস থিটা। থিটা যেটা বের করছি ওটা পাই থেকে বিয়োগ করব 180, মানে পাই থেকে কি করব? বিয়োগ করব। আর যদি দেখি যে সংখ্যাটা এই কোয়াড্রেন্টে পড়ছে তাহলে আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? পাই প্লাস থিটা। যদি দেখি যে সংখ্যাটা এই কোয়াড্রেন্টে পড়ছে তাহলে আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস থিটা অথবা 2 পাই মাইনাস থিটা বলতে পারো। এই যে পুরোটা হচ্ছে কত? 360 না 2 পাই মাইনাস থিটা এখানে। বুঝছি কিনা? অথবা মাইনাস থিটা লিখতে পারো। বুঝছি কিনা? তাহলে এই কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই অনুযায়ী হচ্ছে আমরা আর্গুমেন্ট আনসার দিব। যেমন এই সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে এটা আর্গুমেন্ট কোনটা? এই থিটা যেটা বের করছি সেটাই হচ্ছে কি তার আর্গুমেন্ট। বুঝছি কিনা? কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। বুঝছি? তাহলে মডুলাস আর্গুমেন্ট বের করে বোঝা গেছে কিভাবে বের করতে হবে। আচ্ছা এটা গেল। মডুলাস কিভাবে বের করতে হবে, আর্গুমেন্ট কিভাবে বের করতে হবে এটা আমরা দেখছি। তাহলে আমরা দেখো তাহলে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কিভাবে যেতে হবে আমরা দেখে ফেলছি যে 3,4 সংখ্যাটার পোলার স্থানাঙ্ক কত হবে এখন, যে এটার আর কত বের করছিলাম, এটার আর কত বের করছিলাম, আর হচ্ছে এই যে এই বের করতে হবে আর কি কত হবে 9 আর কত হবে 16 মানে 25 তার মানে কত হবে 5। তাহলে এটার আর বের হচ্ছে 5। এই যে 5 টাকে লিখছি, আর্গুমেন্ট কত বের করছি tan ইনভার্স 4/3। এই যে tan ইনভার্স 4/3। তাহলে এটা হচ্ছে তার পোলার আর পোলার হচ্ছে স্থানাঙ্ক যে আর থিটা। বুঝছে কিনা? এটা কি তার পোলার স্থানাঙ্ক আর এটা হচ্ছে তার এই যে 3,4 এটা কি তার কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আমরা কোথায় আসছি? পোলার স্থানাঙ্কে আসছি। বুঝছি? কোনো সমস্যা? এবার পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে আমরা কিভাবে আসবো? অর্থাৎ আমাদেরকে আর এর মান দেওয়া থাকবে আর আর্গুমেন্ট দেওয়া থাকবে। এখান থেকে কোথায় আসতে হবে? পোলার স্থানাঙ্কে কার্টেসীয়তে আসতে হবে। ঠিক আছে? অর্থাৎ পোলার থেকে কার্টেসীয়তে কিভাবে আসবো? সো দেখো পোলার থেকে কার্টেসীয়তে আসার জন্য আমরা দুটো সূত্র ইউজ করব। x হচ্ছে r cos θ এবং y হচ্ছে r sin θ। কার্টেসীয় স্থানাঙ্কতে x আর y থাকবে তাই না? তো এই x এর মানটা কিভাবে বের করব? r cos θ। এই যে r এর মান দেওয়া আছে 5, θ এর মান দেওয়া আছে কত? 4/3। তারপর r sin θ, r এর মান দেওয়া আছে কত? 5 আর θ এর মান কত দেওয়া আছে? tan ইনভার্স 4/3। বুঝছি কিনা? জাস্ট এখানে বসাই দিব তাহলে আমার কি বের হয়ে যাবে? কার্টেসীয় স্থানাঙ্ক xy বের হয়ে যাবে। বুঝছি? পোলার থেকে কার্টেসীয়তে আসার জন্য কোন সূত্রটা ইউজ করব? x r cos θ, y r sin θ। বুঝছি? এই যে r এর মান r এর জায়গায় বসাই দিব, θ এর জায়গায় কত বসাই দিব? tan ইনভার্স 4/3 বসাই দিব। বুঝছি কিনা? আচ্ছা তাহলে এবার এটাকে যদি আমি সহজে কোণ আকারে লিখতে চাই, ধরো r x এর মান কত হবে? r এর মান হচ্ছে কত? 5 আর এরপরে কত আছে? cos আর এখানে θ এর জায়গায় কত লিখবো? tan ইনভার্স 4/3। তো আমরা চিত্রের মাধ্যমে আমরা যদি এভাবে রাখি দিই তাও হচ্ছে, তবে আমরা চিত্রের মাধ্যমে tan ইনভার্স 4/3 কে কিসে নিয়ে যেতে পারি? cos ইনভার্সে নিয়ে যেতে পারি, কারণ আগে কি আছে? cos আছে। তাহলে আমি কাটাকাটি করলে এখানে একটা কি পড়ে থাকবে? নাম্বার পড়ে থাকবে। বুঝছি কিনা? আমি ফর एग्जांपल এটাকে θ ধরে নিচ্ছি, এই tan ইনভার্স 4/3 কে আমি কিসে নিয়ে যাব? cos ইনভার্সে নিয়ে যাব, cos ইনভার্সে নিয়ে যাব। তাহলে tan ইনভার্স মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এই যে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে দেখো এখানে লম্বটা কত আমার? লম্বটা হচ্ছে এখানে 4 আর ভূমিটা হচ্ছে কত? 3। ঠিক আছে? তাহলে এবার আমি যদি এখানে লিখতে চাই যে 5 ইনটু হচ্ছে কত? cos, tan ইনভার্সটাকে এবার কি লিখতে চাচ্ছি? cos ইনভার্স লিখতে চাচ্ছি। তাহলে cos ইনভার্স মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ এখনো বের করি না, অতিভুজটা একটু আমরা বের করে ফেলি। অতিভুজটাকে আমি আপাতত x ধরি। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো? 4 স্কয়ার যোগ 3 স্কয়ার। ঠিক আছে? তাহলে কত হবে এটা? এই 16 যোগ 9 তার মানে কত হবে? 25। তার মানে x ইকুয়াল টু কত হবে? 5। তার মানে এটা হবে আমাদের 5। বুঝছি?
তাহলে cos inverse মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে কত আমার 5, তাহলে 3/5 cos inverse কাটাকাটি যাবে, তাহলে আমরা आंसर পাচ্ছি হচ্ছে কত 5 ইনটু কত পাবো এখানে 3/5 পাবো। কি বলতে বুঝা গেছে? 5 ইনটু কত পাবো আমরা এখানে 3/5 পাবো। এটা হচ্ছে আমাদের এই এরপর 5 কাটাকাটি যাবে, তাহলে আর কত থাকতেছে 3 থাকতেছে, এই যে কত আসছে বুঝা গেছে? সেম ভাবে হচ্ছে আমরা কিসের মানটা বের করে ফেলবো, y এর মানটা বের করে ফেলবো r sin থিটা। সানি বুঝছি সেম ভাবে আমরা কিসের মানটা বের করে ফেলবো, sin এর মানটা। তাহলে কার্টেসীয় পোলার বোঝা গেছে, ফার্স্ট টাইপ গেছে, বুঝছি না? তাহলে মুছে দিচ্ছি। ওকে, তাহলে পোলার আর্গুমেন্ট বের করা আমরা দেখছি, কার্টেসীয় থেকে পোলার কিভাবে যেতে হবে সেটাও দেখলাম, পোলার থেকে কার্টেসীয়তে কিভাবে আসতে হবে সেটাও দেখছি। ওকে ফাইন, এবার আমরা দেখে ফেলি হচ্ছে, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, আগে পড়া হলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করার সূত্র ধুমধাম বলে ফেলি, যাতে এগুলো রেকর্ড থাকে, তোমরা পরীক্ষার আগে রিভিশন দিতে পারো। a আর b, ঠিক আছে? a এর স্থানাঙ্ক কত x1 y1 আর b এর স্থানাঙ্ক কত x2 y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব, এই দূরত্বটা বের করার সূত্র কি আমরা জানি, x1 মাইনাস কত হবে x2 হোল স্কয়ার, y1 মাইনাস কত হবে y2 হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা, বুঝছি? আচ্ছা, এটা গেল আমাদের সেকেন্ড সূত্র। তাহলে সেকেন্ড সূত্র, প্রথমটা হচ্ছে পোলার কার্টেসীয়, এটা হচ্ছে সেকেন্ড। তারপরে থার্ডটা আমরা দেখে ফেলে, দেখো এই সূত্রটা আমরা দেখলাম, এবার থার্ড সূত্রটা আমরা দেখি। তো থার্ডে আমরা হচ্ছে দেখতে পারি যে, থার্ডে আমরা কি দেখতে পারি, দেখো থার্ডে আমরা দেখতে পারি হচ্ছে মধ্যবিন্দু বের করার সূত্রটাও বলে দিই। মধ্যবিন্দু বের করার সূত্র a b, ধৈর্য রাখতে হবে a b। দেখো এটা হচ্ছে x1 y1 আর b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত x2 y2। তাহলে এদের মধ্যবিন্দু আমি ধরে নিচ্ছি হচ্ছে কত c বিন্দু, c বিন্দুর স্থানাঙ্ক কত ধরছি xy। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে আমরা জানি এটার x যোগ এটার x, x1 যোগ কত হবে x2 ডিভাইড বাই 2, আর এই মধ্যবিন্দুর y বের করার সূত্র আমরা জানি কত লিখব y1 যোগ y2 ডিভাইড বাই কত 2, এটার y যোগ এটার y ডিভাইড বাই 2 করলে মধ্যবিন্দু বের হয়ে যাবে। মধ্যবিন্দু কি বের হয়ে যাবে, স্থানাঙ্ক বের হয়ে যাবে, বুঝছি? মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝছি। এবার 4 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র আমরা দেখে বের করব হচ্ছে একটা ত্রিভুজের ভর কেন্দ্র কিভাবে বের করতে হয়। কি বের করতে হয়, একটা ত্রিভুজের ভর কেন্দ্র। ফর एग्जांपल এটা a বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে কত x1 y1, আর এটা হচ্ছে কি বিন্দু b বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে কত x2 y2, ঠিক আছে? x2 y2, যেটার স্থানাঙ্ক হচ্ছে কত বলতেছি x2 y2, আর এটা হচ্ছে c বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে কত x3 y3। তাহলে এদের ভর কেন্দ্র, এই ত্রিভুজটার ভর কেন্দ্র c, এটার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি কত xy, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ভর কেন্দ্র বের করার সূত্র কি দেখব, ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে ত্রিভুজের দেখো ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্র x, এটা বের করার সূত্র হচ্ছে তিনটার x যোগ করব, তিনটা শীর্ষবিন্দু কি যোগ করব x যোগ করব। তাহলে x1 যোগ x2 যোগ x3 ডিভাইড বাই কত হবে 3, 3 দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে হচ্ছে কি বের হয়ে যাবে, ভর কেন্দ্র বের হয়ে যাবে, বুঝছেন? তারপরে আমি যখন ভর কেন্দ্রের y বের করব, y1 যোগ y2 যোগ কত হবে y3 ডিভাইড বাই কত হবে 3, তাহলে হচ্ছে আমাদের কি বের হয়ে যাবে, ভর কেন্দ্রের কোণের মানটা বের হয়ে যাবে, বুঝছি? আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে, দেখো এরপর আমরা চলে আসি হচ্ছে ভর কেন্দ্র। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে, দেখো এটা গেল ভর কেন্দ্র কিভাবে বের করতে হবে দেখছি 4 নাম্বার। 5 নাম্বার আমরা দেখে ফেলি। দেখো a বিন্দুটার স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে হচ্ছে x1 y1, b বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে কত x2 y2। এবার আমাদেরকে বলছে c নামে একটা বিন্দু আছে, যেটা মাঝখানে নাই, মধ্যবিন্দু না। তাহলে এই c বিন্দুটা স্থানাঙ্ক কত xy। এই c বিন্দুটা a b কে অন্তর্বিভক্ত করছে, মানে মাঝখানে থেকে কি করছে বিভক্ত করছে, ঠিক আছে? এদের মধ্যখানে থেকে বিভক্ত করছে। মধ্যখানে বলতে একটা মাঝখানে বোঝাচ্ছে না, মানে এদের সরলরেখার ভেতরে আছে। তাহলে কত অনুপাতে বিভক্ত করছে, দেখো c থেকে a এর দূরত্ব কত ধরতেছি m1, c থেকে b এর দূরত্ব কত ধরতেছি আমরা m2 ধরতেছি। তাহলে আমরা লিখতে পারি যে c বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে xy, এইটা ab কে কত অনুপাতে ভাগ করছে m1 m2 অনুপাতে ভাগ করছে। পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো, সরলরেখা সবগুলো সূত্র কভার করব। অনুপাত হচ্ছে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে? অন্তর্বিভক্ত করেছে। c বিন্দুটা ab কে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। m1 আর m2 এর পরিচয়টা কিভাবে দিছি একটু বুঝিও। m1 টা হচ্ছে c থেকে বিভক্ত বিন্দু থেকে a বিন্দু দূরত্ব, m2 টা হচ্ছে বিভক্ত বিন্দু থেকে b বিন্দু দূরত্ব, ঠিক আছে? তাহলে এবার এই বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক x, বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক y, ঠিক আছে? এটা আমরা কিভাবে বের করব, এরকম দাগ দিব,
নিচে আমরা অনুপাতগুলোর কি লিখবো বলো, নিচে অনুপাতগুলোর যোগফল লিখবো, নিচে অনুপাতগুলোর কি লিখবো যোগফল লিখবো, এখানে প্লাস দিব, এখানে মাঝখানে প্লাস দিব, ঠিক আছে। তারপর c এর সাথে a এর সম্পর্ক করছে কি m1, তাহলে আমরা m1 এর সাথে গুণ দিব হচ্ছে b এর গুণা, মানে কত হবে x2। c এর সাথে b এর সম্পর্ক করছে হচ্ছে m2, m2 এর সাথে গুণ দিব কোনগুলা a এর গুণা, তাহলে m2 কত হবে x1। সেম ভাবে এখানে আমরা কত লিখবো m1 হচ্ছে কত y2, এখানে কত লিখবো m2 হচ্ছে y1, অর্থাৎ c এর সাথে a এর সম্পর্ক হচ্ছে m1, দ্যাটস ওয়াই m1 এর সাথে গুণ হবে কত y2, m1 কত y2, c এর সাথে b এর সম্পর্ক করছে কি m2, m2 এর সাথে গুণ হবে কার a এর গুণ, অর্থাৎ m2 কত হবে y1। বোঝা গেছে কিনা? তাহলে এইভাবে হচ্ছে আমরা অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো যে কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে বলিও, ঠিক আছে, না বুঝতে আমাকে বলিও, সেটা বুঝছি না, ওকে। তারপরে এবার আমরা চলে আসি হচ্ছে দেখো, এরপর আমরা 6 নম্বর সূত্র দেখব, যেটা হচ্ছে বহির্বিভক্ত করছে। তো মনোযোগ দিয়ে একটু ধরে রাখো, ধৈর্য রাখো। দেখো c বিন্দুটা, এই যে এটা হচ্ছে a বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা হচ্ছে b বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এবার c নামে আরেকটা বিন্দু আছে যেটা কিনা ab এর বাইরে, c বিন্দুর স্থানাঙ্ক কত এখানে xy। তো এবার এই c বিন্দুতে ab কে কি করতে বহির্বিভক্ত করতে, মানে বাইরে থেকে বিভক্ত করতে, ঠিক আছে। কত অনুপাতে বিভক্ত করছে m1:m2 অনুপাতে। তো অনুপাতগুলো আমি কিভাবে লিখছিলাম এর আগে, c থেকে বিভক্ত বিন্দু থেকে a বিন্দু দূরত্ব যেটা সেটা m1, বিভক্ত বিন্দু থেকে b বিন্দু দূরত্ব যেটা সেটা m2। এখানেও সেম কনসেপ্ট, বিভক্ত বিন্দু থেকে a বিন্দু দূরত্ব যেটা সেটা হচ্ছে m1, এবং বিভক্ত বিন্দু থেকে b বিন্দু দূরত্ব যেটা সেটা হচ্ছে m2। বোঝা গেছে? তাহলে এখানেও আমরা লিখি যে c বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে xy, এটা ab কে কি করছে, ab কে হচ্ছে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে, এত অনুপাতে হচ্ছে বহির্বিভক্ত করেছে, ওকে। তাহলে x এর স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? দেখো x এর স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? কি হয়ে গেছে? হ্যাঁ ওকে স্যার, সব ভালো। কেমন এত তাড়াতাড়ি কেমন? আরে কোশ্চেন নষ্ট আছে, ওটা একবারে ভালো। আচ্ছা সবগুলো তো ঢুকে দিছো না, কি না? এগুলো ভালো, এগুলো ভালো। এগুলো আরে ভালো না এগুলো, একটু আসবে। দেখো তাহলে দেখো যেটা বলছি, তাহলে x দেখো খেয়াল করো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে m1 মাইনাস হচ্ছে কত m2, এখানে আমরা লিখবো কত m1 মাইনাস m2, মাঝখানে এখানে মাইনাস দিব, এখানে মাইনাস দিব। তাহলে এরপর এখানে কি লিখবো m1 ইনটু হচ্ছে কত x2, m2 ইনটু কত হবে x1, এখানেও কত লিখবো m1 ইনটু হচ্ছে y2, m2 ইনটু কত হবে y1। বুঝছো ওইভাবে করব, বুঝছি কি না? তাহলে এই জিনিসটা আমরা বুঝছি যে বহির্বিভক্ত কি করলে কিভাবে বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে সেটাও আমরা দেখলাম। এবার আমরা চলে আসি হচ্ছে দেখো 7 নাম্বার সূত্রে, 7 নাম্বার ফর্মুলাতে চলে আসি। তো 7 নাম্বার ফর্মুলাতে আমরা দেখি হচ্ছে কোন একটা সরলরেখার সমীকরণ দেখতে কি রকম হয়, বুঝছি কিনা? তাহলে কোন সরলরেখার সমীকরণ দেখতে কি রকম হয়, ax by c is equal to 0। x এর উপর 1 থাকবে, y এর উপর কত থাকবে 1 থাকবে, অত সরলরেখা মাস্ট xy কি হবে একঘাত বিশিষ্ট সমীকরণ হবে, বুঝছি কিনা? কোনটার উপর স্কয়ার থাকবে না। যেমন ফর एग्जांपल 3x কত 4y 8, এটা একটা সরলরেখার সমীকরণ, বুঝছি? এটা একটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ, ফাইন, বুঝছি। তো এবার দেখো এই সরলরেখার সমীকরণ থেকে এই সরলরেখার সমীকরণটাকে আমি এই ফরম্যাটে নিয়ে যাব কোন একটা কারণে, এই ফরম্যাটে x/a প্লাস হচ্ছে কত y/b = 1। এটাও কিসের সমীকরণ? এটাও সরলরেখার সমীকরণ। এটা কিসের সমীকরণ? এটাও সরলরেখার সমীকরণ। আমি এটা 7 থেকে 8 এ চলে যাচ্ছি, এবার 8 নাম্বার ফর্মুলাতে চলে যাচ্ছি। এটাও কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই 8 নাম্বার যেটা পড়াচ্ছি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো এই সমীকরণ দ্বারা আমরা কি বুঝতেছি? এই সমীকরণ দ্বারা আমরা বুঝতেছি যে এই সরলরেখাটা, এই যে এটা হচ্ছে সেই সরলরেখার সমীকরণ, বুঝছি? এই সরলরেখার সমীকরণ হচ্ছে কোনটা? এইটা। তো এই সরলরেখাটা x অক্ষ থেকে কত একক অংশ ছেদ করছে? a পরিমাণ অংশ ছেদ করছে। x এর নিচে কত আছে? a আছে, তার মানে এই সরলরেখাটা x অক্ষ থেকে কত অংশ ছেদ করছে? a পরিমাণ অংশ ছেদ করছে। y এর নিচে b আছে, তার মানে এই সরলরেখাটা y অক্ষ থেকে কত অংশ ছেদ করছে? b পরিমাণ অংশ ছেদ করছে, বুঝছি কিনা? তাহলে কোন সরলরেখা x অক্ষ থেকে a পরিমাণ, y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করলে ওই সরলরেখার সমীকরণ কত হবে? x/a + y/b = 1, বুঝছি? এটা এই কনসেপ্টটা আমার কেন লাগবে? এই কনসেপ্টটা আমার লাগবে হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করার জন্য। যেমন দেখো আমি যদি জানতে পারি যে আমার সরলরেখাটা x অক্ষ থেকে a পরিমাণ অংশ ছেদ করছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলতে পারবো? a, 0 বলতে পারবো, ঠিক আছে?
আমি যদি জানি যে আমার সরলরেখাটা y অক্ষকে y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করছে, তাহলে আমি বলতে পারবো এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 0, b, আর এই মূল বিন্দুর স্থানাঙ্ক তো 0, 0, ঠিক আছে কিনা? এবার এই আমার এখান থেকে আমি আরো কি জানতে পারবো, বা সিকিউতে আমার থেকে আরো কি জানতে চাইতে পারে, যে এই সরলরেখা x অক্ষ এবং y অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করছে সেই ত্রিভুজটা কি জানতে চাইতে পারে, ক্ষেত্রফল জানতে চাইতে পারে। সেই ত্রিভুজে কি জানতে চাইতে পারে, ক্ষেত্রফল জানতে চাইতে পারে। বুঝছি? আমার সরলরেখাটা আমার সরলরেখা x অক্ষ আর y অক্ষ যে ত্রিভুজটা গঠন করছে ওই ত্রিভুজটা কি জানতে চাইতে পারে, ক্ষেত্রফল জানতে চাইতে পারে। তো মাথায় রাখো, যদি আমরা একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানি, যদি আমরা একটা ত্রিভুজের এই যে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করতে পারবো, সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। সূত্রটা এখন দেখাবো, বুঝছি কিনা? তাহলে দেখো, আমরা সরলরেখার সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে গেলে বুঝতে পারবো যে ওই সরলরেখাটা x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে, y থেকে কতটুকু অংশ ছেদ করছে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক কত, আর এটা তো 0, 0। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ইজিলি সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এবার 9 নম্বর সূত্র দেখাচ্ছে। দেখো, এখন একটা ত্রিভুজের যদি শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে, যেমন এটা x1 y1 এটা কত দেওয়া আছে, x2 y2 এটা কত দেওয়া আছে, x3 y3, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, দেখো এই ত্রিভুজের কি বের করার সূত্র দেখাচ্ছে, ক্ষেত্রফল। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু হচ্ছে x1 ইনটু হচ্ছে y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু হচ্ছে y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু কত হবে, y1 মাইনাস y2। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। মনে কিভাবে রাখবো, অনেক বড় সূত্র। এটা কিভাবে মনে রাখবো, এই যে কোথায় হারিয়ে যাচ্ছে ভাইয়া, দেখো এটা কিভাবে মনে রাখবো, অনেক বড় সূত্র। এই সূত্রটা কিভাবে মনে রাখবো, খুবই সিম্পল। দেখো 1 2 3 এই ফর্মুলাটা মাথায় রাখবো। 1 থেকে 1 এর পরে 2, 2 এর পর 3, 3 এর পর আবার কত হবে, 1 হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত হবে, 2 3। এই যে দেখো 2 3। x এর মান যখন 2 হবে y এর মান কত হবে, 3 1। এই যে দেখো 3 1। x এর মান যখন 3 হবে y এর মান কত হবে, 1 2। এই যে 1 2, বুঝছি কিনা? 1 2 3 এভাবে হচ্ছে আমরা মনে রাখবো, বুঝছি? তাহলে এটা হচ্ছে ওই কোন সমস্যা। তাহলে এভাবে হচ্ছে আমরা কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, জাস্ট কি জানা থাকলে ওই ত্রিভুজের উপরে তিনটা বিন্দু জানা থাকে। তাহলে আমার দেখো কোন একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিবে, বলবে এই সরলরেখাটা x অক্ষ এবং y অক্ষের সাথে যে ত্রিভুজটা গঠন করছে সেটা ক্ষেত্রফল বের করো। তাহলে আমি প্রথমে এই সরলরেখাটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। এই ফরম্যাটে নিয়ে গেলে আমি বুঝতে পারবো যে x অক্ষ থেকে এই সরলরেখাটা কতটুকু অংশ কাটছে, y থেকে কতটুকু অংশ কাটছে। তাহলে আমি বুঝতে পারবো যে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক কত, বের হয়ে যাবে। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো, বুঝছি? এখন এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে আমরা কিভাবে নিব, দেখো ভেরি ইজি। এই ফরম্যাটে আমরা দেখতেছি কত আছে, সমান চিহ্নের পাশে 1 আছে। তাহলে এখানে এইটাকে প্রথমে আমরা ওদিকে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখব 3x 4y কত, -8, বুঝছি কিনা? এইটাকে কোথায় পাঠিয়ে দিছি, ওই পাশে পাঠিয়ে দিছি। এরপর আমরা কি করব, দেখো এরপরে হচ্ছে আমার এখানে কি আনতে হবে, 1 আনতে হবে। তাহলে পুরোটাকে -8 দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে 3x -8 এখানে কত হবে, 4y -8 কত থাকবে, 1 থাকবে। এবার আরেকটু কাটাকাটি করি। এই যে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত, x বাই -8 বাই কত 3 প্লাস এটাকে আমরা কত লিখতে পারবো, y বাই 8 আর 4 কাটাকাটি করলে এখানে কত হবে, 2 হবে। তার মানে কত, -2 1। মানে আমাদের সরলরেখাটা দেখো এরকম। আমাদের সরলরেখাটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে কাটছে, y অক্ষের কোন দিকে কাটছে, ঋণাত্মক দিকে। x অক্ষের ঋণাত্মক দিকে কাটছে কত, -1/3 পরিমাণ অংশ, -1/3 পরিমাণ অংশ কাটছে। আর y অক্ষর কোন দিকে কাটছে, ঋণাত্মক দিকে কত অংশ কাটছে, 2 একক অংশ কাটছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, 0, -2। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, -1/3, 0, বুঝছি? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, 0, 0। এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো না, পারবো কিনা? অনেকবার আসছে সিকিউতে এই টাইপটা। একটা সরলরেখা দেওয়া আছে, বলছে এই সরলরেখা x অক্ষ y এর সাথে যে ত্রিভুজটা গঠন করে সেটা ক্ষেত্রফল বের করতে। তাহলে ওই সরলরেখাটাকে প্রথমে এই ফরম্যাটে নিয়ে যাব, বিন্দুগুলো বের করব, দেন এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলবো, বুঝছি? আচ্ছা, তাহলে এটা গেল মাহি, বুঝছি? হ্যাঁ, ওটা বুঝবে যে এই সূত্রটা, এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখবে, এটা ফর্মুলা। এই যে ফর্মুলাটা কিভাবে মুখস্থ রাখবে, দেখো x এর মান যখন 1 হবে y এর মান কত হবে, 2 3। এই যে y2 y3, x এর মান যখন 2 লিখবা y এর মান কত লিখবা, 3 1। এই যে 3 1। x এর মান যখন 3 বসাবা y এর মান কত বসবে, 1 2। ঠিক আছে না? কিভাবে মুখস্থ রাখবা, কি বলছি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এটা দেখছি যে কোন ত্রিভুজের সরলরেখার সমীকরণটাকে এই ফর্মে নিয়ে কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এটা আমরা বুঝি। এবার এটা গেল কত নাম্বার, 9 নাম্বার, রাইট? 9 নাম্বার। এবার 9 এর পরে হচ্ছে আমরা দেখব হচ্ছে, দেখো 10 এ আমরা কি দেখব, দেখো
10 এবার আমরা কি দেখব দেখো 10 নম্বরে আমরা দেখে ফেলি হচ্ছে 10 নম্বরে আমরা দেখে ফেলি হচ্ছে ঢাল বের করার নিয়মটা দেখে ফেলি 10 নম্বরে আমরা দেখে ফেলি হচ্ছে ঢাল বের করা আচ্ছা ঢাল বের করার আগে আমি আরেকটা ব্যাপার বলে দেই যে দুইটা বিন্দু আচ্ছা ঢাল বের করার ব্যাপারটা বলে দিই তারপর এখানে আসি তাহলে এটা হচ্ছে 10 নম্বরে রাখি ঠিক আছে ঢাল ঢাল কিভাবে বের করতে হবে তো আমাকে ফর এক্সাম্পল দুইটা বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে কত x1 y1 আর একটা হচ্ছে কত x2 y2 ঠিক আছে দুইটা বিন্দু দেওয়া আছে তো এই দুইটা বিন্দু দেওয়া আছে এটা হচ্ছে একটা সরল রেখার উপরে দুইটা বিন্দু ঠিক আছে তাহলে এই সরল রেখাটার ঢাল কত হবে এই সরল রেখাটার ঢাল কত হবে এই কোন একটা সরল রেখা যদি ঢাল জানতে হয় কোন একটা সরলরেখা যদি ঢাল জানতে হয় তাহলে ওই সরলরেখার উপরে কয়টা বিন্দু মাস্ট জানতে হবে দুইটা বিন্দু মাস্ট জানতে হবে ঠিক আছে কোন সরলরেখার উপরে দুইটা বিন্দু জানা থাকলে আমরা তার ঢাল বলে দিতে পারবো কোন সূত্র দিয়ে y2 y1 ডিভাইডেড বাই x2 x1 এইটা দিয়ে অথবা y1 y2 ডিভাইডেড বাই কত হবে x1 x যত উপরে 1 2 থাকলে এখানেও কত হবে 1 2 হবে বুঝছি এটা 2 1 হলে নিচেও কত 2 1 লিখতে হবে বুঝছি তাহলে এটা হচ্ছে ঢাল বের করার সূত্র বিন্দু থেকে ঢাল বের করার সূত্র আর এরপরে কোন সরলরেখার সমীকরণ থেকে ঢাল কিভাবে বের করব ফর एग्जांपल 3x 5y 8 0 বা -8 0 ঠিক আছে এটা হচ্ছে কিসের সমীকরণ সরলরেখার সমীকরণ ঠিক আছে অর্থাৎ আমাকে একটা সরলরেখাটাই দিয়ে দিয়েছে এই যে আমাকে কি দেওয়া আছে এই সরলরেখাটাই দিয়ে দিয়েছে এই সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে বুঝছি এই সরলরেখাটা কি বের করতে বলছে আমাকে ঢাল বের করতে বলছে সমীকরণ থেকে ঢাল বের করব বুঝছি এর আগে হচ্ছে আমাকে এই সরলরেখাটার উপরে কি দেওয়া ছিল ফর एग्जांपल এরকম দুইটা বিন্দু দেওয়া ছিল মানে বুঝছি এই সরলরেখার উপরে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এরকম তাহলে এটা ঢাল আমরা এভাবে বের করে ফেলতে পারবো আর যদি সরলরেখার কি দেওয়া থাকে সমীকরণ দেওয়া থাকে সমীকরণ থেকে তার ঢালটা কিভাবে বের করব ভেরি ইজি আমরা এটাকে কোন ফরম্যাটে নিয়ে যাব দেখো এই সমীকরণটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাব y mx c এই ফরম্যাটে কি যেতে হবে নিয়ে যেতে হবে এই সমীকরণটাকে আমাদেরকে কোন ফরম্যাটে নিয়ে যেতে হবে y mx c ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে x এর সাথে যেটা পড়ে থাকবে ওইটাই কি ওইটাই তার ঢাল এই ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে x এর সাথে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ঢাল কারণ দেখো এটা কিন্তু আমি ওই ফরম্যাটে নিয়ে যাই তাহলে এখানে কি আছে সমানচিহ্নের এই পাশে y আছে তাহলে আমি এই পাশে y কে রাখি যে 5y কে রাখলাম আর বাদবাকি যা আছে সব ওদিকে পাঠিয়ে দিয়েছি তাহলে কত হবে -3x কত হবে 8 এবার এখানে y এর সাথে কিছু নাই তাহলে আমার 5 টা রাখা যাবে না 5 দ্বারা পুরোটাকে ভাগ করে ফেলি তাহলে y কত হবে -3/5 ইনটু x তারপরে কত হবে প্লাস 8/5 তাহলে দেখো x এর সাথে কত পড়ে আছে x এর সাথে -3/5 পড়ে আছে তাহলে এটাই হচ্ছে তার ঢাল বুঝছি কিনা তাহলে তার ঢাল কত -3/5 হচ্ছে এই সরলরেখাটার ঢাল বুঝছি কিনা y mx c ফরম্যাট নিয়ে যাব x এর সাথে যেটা পড়ে থাকবে ওটাই হচ্ছে ওই সরলরেখার ঢাল এবার এই সরলরেখার সমীকরণ থেকে ঢাল বের করার আরেকটা নিয়ম আমরা জানি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করে সরলরেখার সমীকরণ থেকে এই যে 3x কত 5y 8 0 এই সমীকরণ থেকে ঢাল তো বের করলাম এইভাবে ঢাল ডিফারেন্সিয়েট করে কি করা যায় বের করা যায় তাহলে দেখো আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি dy dx অফ হচ্ছে কত 3x কত 5y মাইনাস কত আছে 8 আছে আর এদিকেও কত হবে dy dx অফ 0 বুঝছি দুই পাশে ডিফারেন্সিয়েট করতে তাহলে দেখো 3x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 3 হবে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট 1 আর 3 টা গুণাকার আছে বলে বসে গেছে তারপর প্লাস এবার দেখো 5 টা ধ্রুবক গুণাকার আছে বলে বসে যাবে আর y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে dy dx y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে dy dx আর ধ্রুবক এই মাইনাস একটা কি ধ্রুবক না ধ্রুবকের ডিফারেন্সিয়েট কত 0 ধ্রুবক যোগ আকারে বা বিয়োগ আকারে থাকলে ওটা ডিফারেন্সিয়েট কত 0 তাহলে এই পাশেও কত পাচ্ছি 0 0 এর ডিফারেন্সিয়েট কত হবে 0 হবে বুঝছি কিনা ধ্রুবকের ডিফারেন্সিয়েট কত 0 এই dy dx টা হচ্ছে ঢাল এই dy dx টা কি এটাই হচ্ছে ঢাল তো এটার মানটা আমি বের করে রাখবো তাহলে দেখো আমি পাচ্ছি হচ্ছে 5 dy dx is equal to কত পাচ্ছি -3 ঠিক আছে কিনা তাহলে শুধু dy dx টা কত শুধু dy dx টা হচ্ছে -3/5 ঠিক আছে কিনা এই যে ঢাল এর হচ্ছে কি -3/5 তাহলে আমরা এইভাবে y mx c এই ফরম্যাট নিয়ে গিয়েও x এর সাথে যেটা থাকবে সেভাবে ঢাল বের করতে পারবো অথবা সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করে dy dx বের করলে তার কি বের হয়ে যাবে ঢাল বের হয়ে যাবে বুঝছি কিনা দুই নাম্বার লাইন কোন লাইনটা বুঝছো যে ভাই এখান থেকে এই লাইনটা বুঝছো যে দেখো ধ্রুবক এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি ধ্রুবক যদি গুণাকার থাকে জান রাশিতে আমরা বসে যাবে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1 তারপর দেখো 5 টা ধ্রুবক গুণাকার আছে বসে গেছে আর y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে dy dx আর এটা ধ্রুবক মাইনাস এটা ডিফারেন্সিয়েট কত 0 আর এই 0 টাও ধ্রুবক এটা ডিফারেন্সিয়েট কত 0 তাহলে আমার dy dx টাই হচ্ছে কি বলতেছি
ঢাল, এই d/dx এর মানটাই হচ্ছে ঢালের মান, তাহলে সেটা কত আসছে -3/5, বুঝছি? ওকে ফাইন, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কত নম্বর ফর্মুলা? এটা গেল হচ্ছে আমাদের 10 নম্বর ফর্মুলা। এবার ঢাল বের করার আরো একটা কনসেপ্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঢাল বের করার আরো একটা কনসেপ্ট, সেটা হচ্ছে দেখো ঢালের অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে ঢাল কি কোনো সরল রেখা একটু মনোযোগ ধরে রাখো ভাইয়া, 1-1.5 ঘন্টা মনোযোগ ধরে রাখো, কি ফুল ফোকাস দিয়ে ধরে রাখো। দেখো কোন সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা করে সেই কোণের টেনজেন্ট হচ্ছে ওই রেখাটার ঢাল, ঠিক আছে? যেমন এই রেখাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক কোণটা, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, এটার সাথে কত কোণ করছে? ফর एग्जांपल থিটা কোণ করছে, তাহলে এই রেখাটার ঢাল হবে, এই রেখাটার ঢাল হবে কত? এই রেখাটার ঢাল হবে tan থিটা, বুঝছি কিনা? থিটার মান যদি কত হয় 30 হয়, তাহলে এই রেখাটার ঢাল কত হবে? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত আমরা জানি? 1/√। এইভাবে বের করতে হবে, বুঝছি? কোন সরলরেখা কি বলতেছি? কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঋণাত্মক দিক না, x অক্ষের অর্থাৎ আমি এটাকে কোণ হিসেবে চিন্তা করতে পারবো না, বুঝছি কিনা? কারণ এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে এই কোণটা করছে, বুঝছি? আমাকে দেখতে হবে যে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করছে ওই কোণটার টেনজেন্ট হচ্ছে ওই রেখাটার ঢাল, বুঝছি? তাহলে ঢাল বের করার আমরা বিন্দু দিয়ে ঢাল বের করা দেখছি, তারপর সমীকরণ থেকে ঢাল বের করা দেখছি, ডিফারেন্সিয়েট থেকে ঢাল বের করা দেখছি, কোণ থেকে ঢাল বের করা দেখছি, বুঝছি কিনা? তাহলে ঢাল বের করার এই নিয়মগুলো আমরা বলছি, এটা কেসে হচ্ছে আমাদের মেইনলি 10 নম্বর ফর্মুলা আমরা বলতে পারি, বুঝছি? 10 এর মধ্যে অনেকগুলো ফর্মুলা আমরা দেখছি। সো ঢাল বের করার এই জিনিসটা আমরা দেখে ফেলছি, ফাইন। এবার এই জিনিসটা দেখে ফেললে এবার আমি একটু এর আগেরটাতে একটু ব্যাক করি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা একটু ব্যাক করি। দেখো এটা 11 নম্বর ফর্মুলা লিখবো এবার। তো একটু খেয়াল করে দেখো তো কোন একটা ত্রিভুজের এই যে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে কত x2 y2, আর এটা হচ্ছে কত x3 y3, ঠিক আছে? তো এদের ক্ষেত্রফল বের করার সূত্র তো আমরা দেখছি, এদের ক্ষেত্রফল বের করার সূত্র কি দেখছি আমি একটু আরেকবার লিখি। x1 ইনটু হচ্ছে কত হবে y2 y3, তারপরে x2 ইনটু কত হবে y3 y1, ঠিক আছে? তারপরে x3 ইনটু কত হবে y1 y2, বুঝছি? এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র 1 2 3 2 3 1 3 1 2, বুঝছি? আচ্ছা এটা কেন লিখছি আবার? দেখো আমাকে প্রমাণ করতে বলবে যে দুইটা বিন্দু সমরেখ বা তিনটা বিন্দু সমরেখ, এটা প্রমাণ করো। কি বলছি বোঝা গেছে? তিনটা বিন্দু সমরেখ, এটা প্রমাণ করো। সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে ওরা একই রেখার উপরে অবস্থিত, বিন্দু তিনটা একই রেখার উপর, তিনটা বিন্দু দিয়ে দিবে, তিনটা বিন্দু দিয়ে বলবে যে প্রমাণ করো যে বিন্দু তিনটা কিসে আছে? একই রেখার উপর আছে বা সমরেখ। কিভাবে প্রমাণ করতে পারি? দুইটা কনসেপ্টে প্রমাণ করতে পারি। একটা হচ্ছে ক্ষেত্রফলের কনসেপ্ট। তো দেখো তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কত মাহিম? 0, ঠিক আছে? এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো কোন ত্রিভুজ গঠন করছে? এই তিনটা বিন্দু যখন একটা রেখার উপরে যখন তিনটা বিন্দু অবস্থিত, তাহলে এরা কি কোন ত্রিভুজ গঠন করছে? করে না, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 0। তাহলে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক ফর एग्जांपल x1 y1, এটার স্থানাঙ্ক x2 y2, ঠিক আছে কিনা? আর এটার স্থানাঙ্ক ফর एग्जांपल কত x3 y3। এই বিন্দুগুলোকে আমি এখানে বসাই দিই, x1 y1 x2 y2 x3 y3 এগুলো যদি আমি এখানে বসাই দিই, তাহলে এই তিন বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না? এটা কত পাবো? 0 পাবো। এই 0 পাওয়া মানে হচ্ছে তিনটা বিন্দু কি আছে? সমরেখ আছে, বুঝছি? আরেকভাবে প্রমাণ করা যায়, একদম সমস্যা। তিনটা বিন্দু সমরেখ প্রমাণ করতে হলে আমরা কি করব? ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? 0 আসবে, বুঝছি? তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসে মানে হচ্ছে বিন্দু তিনটা সমরেখ, বুঝছি? আরেকভাবে তিনটা বিন্দু সমরেখ প্রুফ করা যায় কিভাবে? দেখো আমরা যে কোনো দুইটা বিন্দুর হচ্ছে ঢাল বের করব। দেখো আমি এই দুইটা বিন্দু কি বের করব? ঢাল বের করব। এই দুইটা বিন্দুর কি বের করব? ঢাল বের করব। যদি বিন্দু তিনটা সমরেখ হয় তাহলে এই ঢাল আর এই ঢাল একই বের হবে না? এই দুইটা বিন্দু ঢাল যা বের হবে এই দুইটা বিন্দু ঢালও কি বের হবে? তাই বের হবে। যদি এই দুইটা বিন্দু ঢাল আর এই দুইটা বিন্দু ঢাল একই বের হয় তার মানে বিন্দু তিনটা সমরেখ, মানে একই রেখার উপর অবস্থিত। এটা কি তোমরা বুঝছো কিনা? তিনটা বিন্দু সমরেখ এটা দুই ভাবে প্রমাণ করা যায়, ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে, যে ক্ষেত্রফল 0 হলে বিন্দু তিনটা সমরেখ। আরেকবার হইতে পারে যে এই দুইটা বিন্দু ঢাল আর এই দুইটা বিন্দু ঢাল কি হবে? সমান হবে, তার মানে কি বিন্দু তিনটা সমরেখ। ঢালটা বের করতেই পারবো দুইটা বিন্দু দিয়ে, y2 y1 ডিভাইড বাই x2 x1, বুঝছি নাকি কোন সমস্যা বুঝতেছি? তাহলে এটা গেল হচ্ছে আমাদের 11 নম্বর সূত্র, 11 নম্বর ফর্মুলা, যে তিনটা বিন্দু সমরেখ যদি আমাদের প্রুফ করতে বলে কিভাবে করব। 11 নম্বর চলে গেল। এবার তাহলে আমরা চলে আসি হচ্ছে দেখো 12 তে। সো 12 তে আমরা চলে আসি। এবার দেখো
একটু মনোযোগ এবং ধৈর্য। দেখো 12তে আমরা দেখবো হচ্ছে এক অক্ষের সমীকরণ। আমি তোমাদেরকে প্রশ্ন করব, দেখে আমাকে বলো যে এক অক্ষের সমীকরণ কি। বলো এক অক্ষের সমীকরণ কি? হ্যাঁ, y equals 0, y equals 0, y equals 0, x অক্ষের সমীকরণ y equals to 0। কেন? কারণ x অক্ষের উপরের প্রত্যেকটা বিন্দুর y এর মান 0, প্রত্যেকটা বিন্দুর y এর মান কত? 0। ওই জন্য x অক্ষের সমীকরণ হচ্ছে y equals to 0। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমীকরণ কিভাবে বের করব? দেখি আমি লিখতে লিখতে তোমরা কি আনসার দাও। দেখো এই যে এটা হচ্ছে আমার কি x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে কোনগুলা? এই যে এগুলো হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। এই যে x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এগুলো। তাহলে এই x অক্ষের এই সমান্তরাল রেখাগুলোর সমীকরণ কি হবে? y is equal to something, y is equal to কি হবে? something মানে k b j যে কোনো একটা কিছু ধরতে পারো। কি বলছি বুঝে গেছে? যে কোনো কিছু ধরতে পারো। y is equal to কত লিখতে পারো? k লিখতে পারো। ঠিক আছে, y is equal to কি লিখতে পারো? k লিখতে পারো। k এর মান প্লাস হলে এটা x অক্ষের কোন সাইডে আছে? এটা হচ্ছে যদি এখানে k এর মান প্লাস হয় তার মানে উপরের সাইডে আছে, k এর মান মাইনাস হলে এর মান কোথায় আছে? নিচে আছে সমীকরণগুলো। বুঝছি? তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা। তারপরে আমাদেরকে যদি বলে x অক্ষের উপরে তোমার লম্ব রেখার সমীকরণ বের করতে, x অক্ষের উপরে কিসের সমীকরণ বের করতে? লম্ব রেখার সমীকরণ বের করতে। তাহলে আমরা কি লিখবো? x = k লিখবো। কি বলছে বোঝা গেছে? x = k লিখবো। আচ্ছা, এটা গেল। এরপর আমরা দেখে ফেলি হচ্ছে y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ কত হবে বলো? x = 0। এই y অক্ষের সমীকরণ x = 0 আর y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ, যে কোনো রেখার সমীকরণ তাহলে কি হবে বলো? x = something। এবং সেই সামথিংটা হচ্ছে কত লিখব? k। যদি সেটা y অক্ষের সমান্তরাল রেখা যদি এদিকে হয় তাহলে k এর মানটা মাইনাস হবে, আর যদি এদিকে হয় তাহলে k এর মানটা প্লাস হবে। বুঝছি? তাহলে এটা গেল আমাদের 12 নাম্বার। এবার চলে আসে 13 নম্বরে। এবার চলে আসে হচ্ছে 13 নম্বরে। দেখো 13 নম্বরে চলে আসি। 13 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে ax প্লাস কত by প্লাস c = 0। তো এই সরল রেখাটা, এটা একটা সরল রেখার সমীকরণ, ঠিক আছে কিনা? এই সরল রেখাটা সমান্তরাল রেখার সমীকরণ। এই রেখার কি সমীকরণ? সমান্তরাল রেখার সমীকরণ যদি আমাকে বের করতে বলে, সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো আমরা एग्जांपल দিয়ে দেখি। দেখো কোন রেখার সমান্তরাল রেখার সমীকরণ যদি বের করতে হয় তাহলে x y পর্যন্ত কি থাকবে? বরাবর সেম থাকবে। অর্থাৎ এইটার সমান্তরাল রেখার সমীকরণ কত হবে? ax by k = 0। জাস্ট এখানে কি আসবে? নতুন একটা ধ্রুবক আসবে। অর্থাৎ এই রেখাটা হচ্ছে আমার এইটা। তো এইটার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এই রেখাটার সমীকরণ কি হবে? এইটা x y পর্যন্ত কি থাকবে? সেম থাকবে। আমি যদি একটা एग्जांपल দিয়ে দেখতে চাই, 3x প্লাস কত 4y প্লাস 8 = 0 আছে, তাহলে এটার সমান্তরাল রেখার সমীকরণটা কত হবে? 4y প্লাস কত হবে? 8 = 0। বুঝছি যে x y পর্যন্ত হুবহু সেম থাকবে, জাস্ট এখানে কি বসবে? প্লাস k বসবে। তো এখানে যদি মাইনাসও থাকে, এই প্লাস 8 এর জায়গায় যদি কত থাকে? মাইনাস 8 থাকে, তাও এখানে কি বসবে? তাও এখানে প্লাস k বসবে। বুঝছি কিনা? অর্থাৎ এখানে প্লাস হোক আর মাইনাস হোক, এখানে কি বসবে? প্লাস k বসবে। কখন? যদি x y দোনোটা থাকে। আর যদি শুধু এরকম থাকে x + 8 = 0, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্লাস থাকলে প্লাস লিখতে হবে, মাইনাস থাকলে মাইনাস লিখতে হবে। সো আমি এগুলো ভাগ করে দেখাচ্ছি। তাহলে যেটা বলতেছি, দেখো এই যে 3x + 4y - 8, আমি একটু তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি, দেখো যাতে তোমাদের কনফিউশন না হয়। গ্রাফ আকারে দেখাই। দেখো 3x প্লাস হচ্ছে কত? 4y প্লাস 8 = 0, 3x প্লাস 4y মাইনাস 8 = 0। দোনোটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ, দোনোটা সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে, সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে দোনোটার জন্য কত হবে? 3x প্লাস 4y প্লাস k = 0। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, প্লাস হোক মাইনাস হোক এখানে কি বসবে? প্লাস k বসবে। বুঝছি? আচ্ছা, এটা আমরা বুঝছি যে সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা। কিন্তু যদি আমাদের শুধু এরকম থাকে যে দেখো x + 8 = 0, ঠিক আছে, x - 8 = 0, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে x + 8 = 0, x - 8 = 0, অথবা y + 8 = 0, y - 8 = 0, এরকম দেওয়া আছে। মানে শুধু x আছে, শুধু y আছে। এই ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস দিতে হবে, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, প্লাস থাকলে প্লাস দিতে হবে, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে। এখানে যে আমরা বলছি
এখানে প্লাস থাকবে মাইনাস থাকবে অলওয়েজ কি বসবে প্লাস কে বসবে কখন যদি xy দোনোটা থাকে যদি xy দোনোটা থাকে যদি শুধু x থাকে শুধু y থাকে তাহলে প্লাস থাকলে প্লাস দিতে হবে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে বুঝছি যেমন এই সরলরেখাটার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে x k 0 এই সরলরেখাটার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে x k 0 এটা সমান্তরাল রেখার সমীকরণ হবে y k 0 এটা সমান্তরাল রেখার সমীকরণ হবে y k 0 আমার কথাটা বোঝা গেছে যদি শুধু x শুধু y থাকে তাহলে প্লাস থাকলে প্লাস দিতে হবে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে বুঝছি আর এতটুকু পর্যন্ত অবশ্যই কি থাকবে সেম থাকবে যেহেতু সমান্তরাল বুঝছি কিনা যদি দোনো থাকে তাহলে এখানে প্লাস হোক আর মাইনাস হোক এখানে অলওয়েজ কি বসবে প্লাস কে বসবে ডেফিনেটলি তোমরা বুঝছো না এবার আমরা দেখি যে কোন সরলরেখা লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হবে এটা আমরা দেখলাম যে সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় এবার আমরা দেখব যে কোন সরলরেখা লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হবে 14 নম্বর দেখো 14 নম্বর তা আমি ফর एग्जांपल একটা সূত্র নিচ্ছি তো সরল রেখা লম্ব রেখার সমীকরণ এখানে লিখে ফেলি যে সরল রেখা লম্ব রেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ তো দেখো সরল রেখা লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করব ফর एग्जांपल আমার একটা সরল রেখা হচ্ছে কত 3x 4y -8 0 ঠিক আছে বা +8 0 তাহলে এটা লম্ব রেখার সমীকরণ মানে এই সরল রেখাটা হচ্ছে ফর एग्जांपल এইটা আর আমাকে বের করতে বলছি কিসের এটার উপরে যে লম্ব রেখা সেটা সমীকরণ বুঝছিস তাহলে এটা সমীকরণ কি হবে এই রেখা লম্ব রেখার সমীকরণ আমি এটাকে উপরে লিখি 3x কত 4y কত 8 0 তাহলে এই রেখাটা লম্ব রেখার সমীকরণ কি হবে দেখো x এর সহ কোথায় যাবে y এ যাবে y এর সহ x এ যাবে তাহলে এখানে x এর y এর সাথে কত আছে 4 আছে x এর সাথে চলে যাবে তাহলে 4x কত হবে এখানে 3y বসবে তারপরে x এর সহ y এ গেছে y এর সহ x এ গেছে তারপর এখানে যদি প্লাস থাকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে মানে মাঝখানে সাইনটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে প্লাস হোক আর মাইনাস হোক অলওয়েজ কি বসবে প্লাস কে বসবে অর্থাৎ এটা যদি এরকম হইতো 3x 4y - 8 0 এই রেখাটার লম্ব রেখার সমীকরণ কি হবে এইটা হবে বুঝছি আচ্ছা এবার আমি একটু সামারি করে বলি যে দেখো 3x 4y 8 আছে আরেকটা আছে কত 3x 4y - 8 0 তাহলে এদের লম্ব রেখার সমীকরণ এই যে লম্ব রেখার সমীকরণ কত হবে x এর সঙ্গে y এ যাবে y এর সঙ্গে x এ যাবে ঠিক আছে দেখো এখানে কি আছে এখানে ফর एग्जांपल হচ্ছে প্লাস আছে তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে 4x মাইনাস কত হবে 3y আর এখানে কি বসবে বলছি প্লাস কে বসবে তারপর এখানে কত হবে x এর সঙ্গে y যাবে y এর সঙ্গে x যাবে 4x এখানে কত হবে 3y এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ মাঝখানে সাইন চেঞ্জ হয়ে যাবে বুঝছি কিনা মাঝখানে সাইন চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে মাইনাস বসুক আর প্লাস বসুক এখানে কি বসবে প্লাস কে বসবে ক্লিয়ার এটা হচ্ছে এই রেখাগুলো লম্ব রেখার সমীকরণ ঠিক আছে তো এখানে মাইনাস হোক প্লাস হোক এখানে কি বসবে প্লাস কে বসবে কখন যখন xy দোনোটা থাকবে যদি আমাদের এরকম হয় যে x 8 0 x - 8 0 y 8 0 y - 8 0 তো সেই ক্ষেত্রে লম্ব রেখার সমীকরণ কি হবে x আছে সো y হবে ফার্স্ট অফ অল প্লাস থাকলে প্লাস হবে y k 0 x আছে দ্যাটস ওয়াই এখানে y বসবে তারপর এখানে মাইনাস আছে এটা কি হয়ে যাবে মাইনাসই বসবে ঠিক আছে কিনা তাহলে y - k 0 এখানে y আছে তো এটা কি হয়ে যাবে x হয়ে যাবে প্লাসটা কি হয়ে যাবে এখানে প্লাস 8 আছে তাহলে এখানে কত বসবে প্লাস k 0 y আছে এটা x হয়ে যাবে আর এখানে মাইনাস 8 আছে তাহলে মাইনাস k 0 বুঝছি অর্থাৎ প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস কখন যদি শুধু x শুধু y থাকে বুঝছি আর লম্ব রেখার সমীকরণ বের করতে হলে x টা কি হয়ে যাচ্ছে y হয়ে যাচ্ছে y টা কি হয়ে যাচ্ছে x হয়ে যাচ্ছে বুঝছি কিনা কার সহগ চেঞ্জ করতেছে যে এখানে দেখো x আছে তার মানে x এর সহগ 1 y টা দেখা যাচ্ছে না মানে y এর সহগ কত 0 তাহলে y এর সহগ 0 টা x এর সাথে চলে গেছে ওইজন্য এখানে x কে আর দেখা যাচ্ছে না y কে দেখা যাচ্ছে বুঝছি কারণ এই x এর সহগ y টা y এর সাথে চলে গেছে বুঝছি কিনা কোনো প্রবলেম আছে তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছি এটা হচ্ছে আমাদের 14 নম্বর ফর্মুলা এবার আমরা চলে আসি 15 নম্বর ফর্মুলায় দেখো 15 নম্বর ফর্মুলা ধুমধাম করতে হবে দেখো 15 নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের আমরা দেখব হচ্ছে 15 নম্বর ফর্মুলাতে আমরা দেখব হচ্ছে কোন একটা বিন্দু থেকে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কোন একটা বিন্দু এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে ধরো x1 y1 আর এই সরলরেখার সমীকরণ হচ্ছে 3x 4y 8 0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমি কত ধরে নিচ্ছি 3 ধরে নিচ্ছি আগে উদাহরণ দিয়ে দেখাই 3 তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব কতটুকু এই দূরত্বটা বের করার সূত্র আমার কথাটা বোঝা গেছে
এই বিন্দু থেকে এই সরল রেখাটার উপরে যে দূরত্ব AB দূরত্বটা, এই AB দূরত্বটা বের করার সূত্র। তাহলে আমরা কি দেখতেছি নাকি কোন বিন্দু থেকে কোন সরল রেখার উপরে লম্ব দূরত্ব বের করা দেখতেছি, বুঝছি? কোন বিন্দু থেকে কোন সরল রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, AB দিব, এরকম হচ্ছে আমরা দাগ দিব, ঠিক আছে? মডুলাস দিব, মাঝখানে দাগ দিব, নিচে রুট লিখব। নিচে রুট লেখার পর সরল রেখাটার x এর সহগ নিব, এটার উপর স্কয়ার দিব, y এর সহগটা নিব, নিয়ে এটার উপর কি করব, স্কয়ার দিব। তবে এই যে এখানে সহগ মানে কি, প্লাস হলে প্লাস সহ নিব, মাইনাস হলে মানে এখানে যদি -4 হতো আমি কিন্তু এখানে -4 লিখতাম, কিন্তু বুঝছি, প্লাস -4 এর উপর হোল স্কয়ার দিতাম, বুঝছি কিনা? এইটা করব। তারপরে কি করব, তারপরে এই বিন্দুটা ধারা এই সরল রেখাটাকে সিদ্ধ করে এইখানে বসাবো, বুঝছি কিনা? তাহলে x এর জায়গায় কত বসবে, 3, তাহলে 3 3 কত, 9, y এর জায়গায় কত বসবে, 2, তাহলে 4 2 কত হবে, 8, তারপরে কত আছে, প্লাস এ, তাহলে এটা ক্যালকুলেট করলে আমার কি বের হবে, এই AB দূরত্বটা বের হয়ে যাবে, বুঝছি কিনা? বের হয়ে যাবে, বুঝছি কিনা? তাহলে এবার আমি যে সূত্র আকারে দেখতে চাই যে এটাকে আমরা রাখতেছি কত, x1 y1, আর এই রেখাটার সমীকরণ আমরা রাখতেছি হচ্ছে ফর एग्जांपल ax প্লাস হচ্ছে কত, by plus c equals to 0। তাহলে এই x1 y1 বিন্দু থেকে এই সরল রেখার উপরে লম্ব দূরত্ব AB, এটা বের করার সূত্র কি, রুট ওভার এই যে x এর সহগ কত a, তাহলে এখানে a স্কয়ার, y এর সহগ b, b স্কয়ার, তারপরে এই x এর জায়গায় বসবে হচ্ছে কত, x1, তাহলে এখানে কত বসবে, ax1, y এর জায়গায় বসবে হচ্ছে কত, y1, তাহলে কত বসবে, by1, তারপরে কত, প্লাস c, বুঝছি কিনা? অর্থাৎ এই বিন্দু দ্বারা এই সরলরেখাকে সিদ্ধ করে এখানে বসে দিব, তাহলে আমার কি বের হয়ে যাবে, এই দূরত্বটা বের হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কোন বিন্দু থেকে কোন সরলরেখা লম্ব দূরত্ব বের করার সূত্রটা বোঝা গেছে কিনা? এটা গেল 15 নাম্বার। এবার আমরা চলে আসি 16 নাম্বার সূত্র। দেখো এবার আমরা চলে আসি 16 নাম্বার সূত্র। দেখো 16 নাম্বার সূত্রটা আমাদের কি বলছে, এটা এই সূত্রগুলো সবগুলো আজকে শেষ করতে হবে, একটু ধৈর্য রাখো, আমি না চিল্লাচ্ছি, তোমরা তো দেখতেছো যে ভাই, ধৈর্য রাখো। কোথায় ছিলাম, 16 নাম্বার হচ্ছে, দেখো এবার আমরা দেখবো হচ্ছে দুইটা সমান্তরাল রেখার মধ্যকার দূরত্ব বের করার সূত্র। দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুটো রেখা পরস্পর কি আছে, সমান্তরাল, তাহলে এদের মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটা বের করার সূত্র আমরা দেখবো। কি বুঝতে বোঝা গেছে, দুইটা সমান্তরাল রেখার মধ্যকার দূরত্ব বের করার সূত্র, দুটি সমান্তরাল রেখার মধ্যকার দূরত্ব এইটা বের করার সূত্র, ঠিক আছে? ফর एग्जांपल এই রেখাটার সমীকরণ হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই রেখাটার সমীকরণ হচ্ছে কত, 3x 8y 9 0। এই রেখার সমীকরণ কি হবে, এই রেখার সমীকরণ কি হবে, আমাকে এই বলো, রাজু বলো, এই রেখার সমীকরণ কি হবে, 3x 4y, এতটুকু অ্যাট লিস্ট বলো যে 3x কত, এখানে কি হবে এখনো জানো না, এটা কি লিখবো, এটা আমরা লিখতেছি হচ্ছে, ধরো এটাকে আমি লিখতেছি হচ্ছে 5 লিখতেছি, ঠিক আছে? নিজের মতো করে লিখছি আর কি। এবার দূরত্বটা বের করব, বুঝছি কিনা? এবার নিজের মতো করে বসালাম, এবার কি বের করব, দূরত্বটা বের করব, एग्जांपल লিখছি আর কি। তাহলে এই দুটো রেখা যে সমান্তরাল, সাথে তো কোনো সন্দেহ নাই, এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে 3x 8y, এখানে 3x 8y, তাহলে এই দুটো রেখা পরস্পর অবশ্যই সমান্তরাল। এই সমান্তরাল রেখাদের মধ্যকার এই যে দূরত্বটা, এই AB দূরত্বটা, এটা বের করার সূত্রটা কি, দেখো এটা কিভাবে বের করতে হয়, প্রথমে আমরা উদাহরণ দেখতেছি, এরপরে সূত্র দেখব। তো দেখো আমরা কি করব, এরকম দাগ দিব, উপরে মডুলাস দিব, আর নিচে রুট দিব, তারপরে এখানে x এর সহগ কত, 3 স্কয়ার দিব, y এর সহগ কত, 8 স্কয়ার দিব, উপরে কি লিখব, 9 5 বসা দিব। তাহলে এটাই হচ্ছে আমার এই দুটো সরলরেখার মধ্যকার দূরত্ব, বুঝছি? সূত্র আকারে লিখি, 9 5, এই যে এটা থেকে এটা বিয়োগ করছি, কি বলছি, বোঝা গেছে? আর নিচে কি লিখছি, x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার, উপরে কি লিখছি, মডুলাস দিয়ে এই c থেকে এই c টা বিয়োগ দিছি। তাহলে কি বের হয়েছে, দুটো সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যকার দূরত্ব। দুর্জয় স্ট্রং থাকতে হবে, দুটো সমান্তরাল সরলরেখার কি মধ্যকার দূরত্ব। তাহলে এখানে দেখো আমি এটাকে ধরে নিচ্ছি হচ্ছে কত, এবার আমি সূত্র আকারে দেখি, এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে, দেখো এর মান কি, দুইটাই থাকবে, c এর মান ডেফিনেটলি দুইটা হবে, c এর মান একটা হবে মানে তো দুটো একই রেখা, বুঝতে বোঝা গেছে? আচ্ছা তাহলে দেখো আমি এবার সূত্র আকারে দেখি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ax, ঠিক আছে, প্লাস হচ্ছে কত, by, প্লাস হচ্ছে c1 0, এটাকে লিখতে পারি ax প্লাস by প্লাস c2 0। চেঞ্জটা শুধু c1 c2 তেই হবে, কারণ দুটো সমান্তরাল রেখা, বুঝছি? তাহলে এইদের মধ্যকার যে দূরত্ব ab, এটা বের করার সূত্র আমরা লিখতেই পারি যে এরকম দাগটা কোথায় দিব, মডুলাসটা উপরে, আর নিচে কি লিখবো, √,
আর এখানে কি লিখবো c1 মাইনাস c2 মডুলাস অফ c1 মাইনাস c2 করলে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যকার দূরত্ব বের হয়ে যাবে বুঝছি এটা গেল আমাদের কত নাম্বার 16 নাম্বার 17 নম্বরে চলে আসি এবার 17 নাম্বারটা কি বলছে দেখো এই 17 নম্বরে এবার আমরা দেখব হচ্ছে দেখো এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে 17 নাম্বার তো 17 নাম্বারটা কি দেখো 17 নাম্বারটা হচ্ছে আমরা এবার দেখব হচ্ছে 17 নাম্বারটা তো 17 নাম্বারটা হচ্ছে দুইটা রেখার মধ্যকার কোণ বের করার সূত্র দেখো এই রেখাটা হচ্ছে ফর एग्जांपल আমাকে দেওয়া আছে a1x প্লাস কত b1y ঠিক আছে b1 এটা হচ্ছে b1y প্লাস হচ্ছে কত আর এই সরলরেখাটা দিয়ে দিয়েছে কত a2x b2y প্লাস কত c2 0 দুইটা সরলরেখা দিয়ে দিয়েছে এদের মধ্যকার কোণ কত থিটা ঠিক আছে দুইটা সরলরেখার কি বের করার সূত্র দেখতেছি মধ্যকার কোণ বের করার সূত্র ইম্পর্টেন্ট ঠিক আছে ইম্পর্টেন্ট তাহলে কোণটার মধ্যে এই মধ্যকার কোণটা আমরা কিভাবে বের করব tan থিটা সূত্র দিয়ে tan থিটা হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 এটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যকার কোণ বের করার সূত্র tan থিটা প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 m1 এর পরিচয় কি m1 এর পরিচয় হচ্ছে এই রেখাটার ঢাল এই রেখাটার কি ঢাল হচ্ছে m1 আর m2 হচ্ছে এই রেখাটার ঢাল এই রেখাটার ঢাল হচ্ছে কত m2 তাহলে m1 এর মান m2 এর মান বের করতে পারবো না সমীকরণ থেকে কিভাবে এই সমীকরণটাকে আমি কোন ফরম্যাটে নিয়ে যাব y mx c ঠিক আছে x এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে m1 এটাকে আমি y mx c তে নিয়ে যাব x এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে m2 ওই m1 m2 কে এখানে বসিয়ে দিলে তাদের মধ্যকার কোণটা বের হয়ে যাচ্ছে বুঝছি কিনা আচ্ছা ইম্পর্টেন্ট সূত্রটা কি বলতে বোঝা গেছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যকার কোণ বের করার সূত্র আমরা হচ্ছে এভাবে মধ্যকার কোণ বের করব এবার আমরা চলে এসেছি হচ্ছে দেখো 18 নম্বরে সো 18 নাম্বারটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট 18 নাম্বারটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যা আমরা বলছিলাম দেখো দুইটা সরলরেখার এই যে একটা সরলরেখা এটা সমীকরণ হচ্ছে ফর एग्जांपल আমাকে দিয়ে দিয়েছে 3x 4 এর প্রথম উদাহরণ দেখি প্লাস 8 0 এটা সমীকরণ দিয়ে দিয়েছে 2x 6y 9 0 ঠিক আছে দুইটা সমীকরণ দিয়ে দিয়েছে দুইটা সরলরেখা কি দিয়ে দিয়েছে সমীকরণ তা আমাদেরকে বলছে এই দুইটা সরলরেখা মধ্যকার কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ অর্থাৎ যেই রেখাটা এই দুইটা সরলরেখার মধ্যকার কোণকে সমান দুই ভাগে কি করছে ভাগ করছে মানে মধ্যকার কোণের এটা কি সমদ্বিখণ্ড কার সমদ্বিখণ্ডক এটা এই দুইটা সরলরেখার মধ্যকার কোণের সমদ্বিখণ্ডক বুঝছি কিনা এই সমদ্বিখণ্ডকটার সমীকরণ বের করতে হবে তো সমীকরণটা আমরা কিভাবে বের করব দেখো সমীকরণটা আমরা বের করব হচ্ছে এরকম দাগ দিব সমান দিব এরকম আরেকটা দাগ দিব ঠিক আছে আরেকটা দাগ দিব দাগটা আরেকটু নিচে দিব ঠিক আছে দেখো তারপরে এই দাগের নিচে কি লিখবো রুট লিখবো এই দাগের নিচে কি দিব রুট দিব আর এইখানে কি দিব প্লাস মাইনাস দিব তারপরে এখানে x এর সহগ কত 3 বসা দিই 3 স্কয়ার বসা দিই y এর সহগ কত 4 স্কয়ার বসা দিব ওকে ফাইন এখানেও সেম কাজ করব x এর সহগ 2 স্কয়ার y এর সহগ 6 স্কয়ার তারপর হচ্ছে এই সরলরেখাটা পুরোটা এখানে বসা দিব 3x প্লাস 4y প্লাস এই সরলরেখা পুরোটা এখানে বসা দিব 2x প্লাস কত 6y মাই প্লাস 9 বুঝছি কিনা বাস এই দুটো এবার সলভ করলে আমি কি পেয়ে যাব সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যাব তো আমরা এখানে দেখতেছি প্লাস মাইনাস আছে তার মানে আনসার কয়টা বের হবে দুইটা বের হবে মানে সমদ্বিখণ্ডকের সমীকরণ কয়টা বের হবে দুইটা তার মানে সমদ্বিখণ্ডক কি আরো একটা আছে আনসার হচ্ছে হ্যাঁ আছে দেখো আরেকটা সমদ্বিখণ্ডক কোথায় আমি যদি এটাকে একটু বর্ধিত করি গত ক্লাসে যেটা দেখাইছিলাম ওটা ভুলে যাও যে দেখো আমি যদি একটু বর্ধিত করি আমি যদি এটাকে কি করি একটু বর্ধিত করি তাহলে এখানে একটা কোণ পাচ্ছি না আমরা এখানে একটা কোণ পাচ্ছি কিনা এই যে একটা কোণ এই যে এই রেখাটা আর এই রেখার মধ্যকার কি পাচ্ছি আমি আরেকটা কোণ পাচ্ছি না এই কোণটা সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে কোনটা এইটা তাহলে এখানে যে দুইটা आंसर বের হচ্ছে একটা বের হচ্ছে এইটার आंसर আর একটা কিসের आंसर বের হচ্ছে এইটার आंसर বের হচ্ছে বুঝছি কিনা বোঝা গেছে ব্যাপারটা এই যে দেখো এইখানে একটা কোণ আছে এইখানে একটা কোণ আছে এই রেখাটা আর এই রেখার মধ্যে এখানে কি আছে আরেকটা কোণ আছে তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা এই কোণটা সমদ্বিখণ্ডক হচ্ছে এটা এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ এখান থেকে বের হবে বুঝছি বোঝা গেছে এখান থেকে আসছে কোনটা এদিকে থাকবে সবসময় এদিকে স্যার কোনটার জন্য আছে কোন হ্যাঁ বলতেছি এবার কোনটার জন্য आंसर কোনটা কি বলছি বুঝেছি এটা বোঝা গেছে কিনা এবার কি হ্যাঁ
এবার খেয়াল করতে হবে তার কোনটার জন্য কোনটার আনসার কি হবে দেখো আমরা এখানে অর্থাৎ এখানে প্লাস নিয়ে কাজ করলে কি এটার আনসার বের হবে নাকি এটার আনসার বের হবে, মাইনাস নিয়ে কাজ করলে কি এটার আনসার বের হবে নাকি এটার আনসার বের হবে, প্রশ্নটা কি বুঝছো কিনা, বুঝছো? তাহলে এটা আমরা কিভাবে বুঝবো, আমরা এই জিনিসটা চেক করব a1 a2 যোগ হচ্ছে কত b1 b2, এই জিনিসটা চেক করব a1 a2 যোগ b1 b2, এই জিনিসটা চেক করব। এইটা যদি গ্রেটার দেন 0 বের হয়, এটা যদি কি বের হয় গ্রেটার দেন 0 বের হয়, তাহলে আমরা প্লাস নিয়ে যে আনসারটা পাবো ওইটা হচ্ছে স্থূলকোণের, ওইটা কিসের, ওইটা স্থূলকোণের, ওইটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, বুঝছি? আর মাইনাস নিয়ে যে আনসারটা পাবো সেইটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, বুঝছি? আর যদি a1 a2 b1 b2, a1 a2 যোগ হচ্ছে কত b1 b2 লেস দেন 0 বের হয়, মানে মাইনাস এর সংখ্যা আসে, তাহলে প্লাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, আর মাইনাস নিয়ে হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, বুঝছি? মাইনাস দিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। আগে দেখো আমাদেরকে কি করতে হবে, a1 a2 যোগ b1 b2 ইজ গ্রেটার দেন যদি 0 হয়, a1 a2 যোগ কত b1 b2 যদি গ্রেটার দেন 0 বের হয়, তাহলে এখানে প্লাস নিয়ে যে আনসারটা পাবা ওইটা হচ্ছে কিসের আনসার হবে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, বুঝা গেছে? আমরা a1 a2 যোগ b1 b2 এটা যদি 0 থেকে বড় পাই, তাহলে এখানে প্লাস নিয়ে যে আনসারটা পাবো সেটা হচ্ছে এই যে স্থূলকোণ, এই স্থূলকোণ সমদ্বিখণ্ডক এটার সমীকরণ বের হবে, আর মাইনাস দিয়ে এই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের হবে যদি a1 a2 b1 b2 গ্রেটার দেন 0 বের হয়। যদি a1 a2 b1 b2 লেস দেন 0 হয়, তাহলে প্লাস এখানে প্লাস নিয়ে যে আনসারটা বের হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের আনসার, মাইনাস দিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের আনসার বের হবে। বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা? আর যদি হচ্ছে a1 a2 b1 b2, a1 a2 যোগ হচ্ছে কত b1 b2 is equal to 0 বের হয়, যদি দুটোটা কি হয় এটা is equal to 0 বের হয়, তাহলে রাইট চিত্রটা হবে এরকম, দেখো এই যে রেখাটা আর এই যে রেখাটা, তাই তো? এই দুটো রেখার মধ্যকার কোণের সমদ্বিখণ্ডক কিন্তু আমরা বের করছি, তাই না? তো যদি a1 a2 b1 b2 is equal to 0 হয়, তাহলে এই দুটো রেখা হবে এইরকম, এই দুটো রেখা কি রকম হবে, এরকম, এই যে এই রেখাটা আর এই রেখাটা কি রকম হবে, এরকম হবে, বুঝছি কিনা? অর্থাৎ এদের মধ্যকার কোণটা কত হবে, এখানেও 90 এখানেও কত 90, কোনো সূক্ষ্মকোণ স্থূলকোণ নাই, একটার উপর একটা না এই যে এটা, হ্যাঁ একটার উপর একটা আর কি, এই যে এটা আর এই যে এটা, বুঝছি কিনা? অর্থাৎ এদের মধ্যকার কোণটা তখন কত 90, এদিকেও 90 এদিকেও 90, কোনো সূক্ষ্মকোণ নাই কোনো স্থূলকোণ নাই, বোঝা গেছে? a1 a2 b1 b2 is equal to 0 হলে দুইটা ওই রেখা দুইটা পরস্পর কি সমকোণ, সমকোণে আছে, লম্ব আছে, মানে এদের মধ্যকার কোণটা কত তখন 90, তাহলে 90 এর সমদ্বিখণ্ডক থাকবে, এই কারণে আপনার আনসার কয়টা বের হবে তখন, একটাই আনসার বের হবে, বুঝছি কিনা? যে দেখো এই কোণটাও 90 এই কোণটাও 90, মানে কোনো স্থূলকোণের সমদ্বিখণ্ডক নাই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাই, কি বলছি বোঝা গেছে? কারণ এদের মধ্যকার কোণটা কত তখন 90, তাহলে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, বোঝা গেছে? তাহলে আমাকে যদি প্রশ্নে বলে দুইটা রেখা দিয়ে বলে দেয়, এই যে এই একটা রেখা এই একটা রেখা, রেখা দিয়ে বলতে এই রেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, কোনো সূক্ষ্মকোণ স্থূলকোণ বলে নাই, তখন আমাকে দোনোটা করতে হবে, প্লাস দিয়ে আনসার বের করে দিতে হবে, মাইনাস দিয়ে আনসার বের করে দিতে হবে, এটা চেক করার দরকার নেই, কারণ আমাকে বলে না সূক্ষ্মকোণের বের করো স্থূলকোণের বের করো, জাস্ট কি বলছে দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, তখন আমরা কি করব, দোনোটা নিয়ে কাজ করব, বুঝছি কিনা? এবার আমাকে যদি বলে দুইটা রেখা দিয়ে যদি বলে যে এই দুইটা রেখা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, তো সেক্ষেত্রে আগে আমাকে এটা চেক করে দেখতে হবে যে a1 a2 যোগ b1 b2 গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0, বুঝছি কিনা? গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 এটা আগে চেক করে দেখতে হবে, তারপরে যদি গ্রেটার দেন 0 পাই তাহলে যেটা সমদ্বিখণ্ডক বের করতে বলছে সেই অনুযায়ী কাজ করব, তোমরা কি বুঝছো? আচ্ছা a1 a2 b1 b2 কোথায় পাবো? a1 হচ্ছে দেখো এই যে এই প্রথম সরলরেখাটার x এর সহগ যেটা সেটা হচ্ছে a1, প্রথম সরলরেখাটার y এর সহগ যেটা সেটা হচ্ছে b1, এটা হচ্ছে a2 এটা হচ্ছে a2, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা? এটা গেল হচ্ছে আমাদের 18 নাম্বার, আর কোন সূত্র বাকি আছে কিনা আমি একটু দেখে নিই, আরেকটা সূত্র বাকি আছে, দেখো এটা গেল 18 নাম্বার, এবার আমরা চলে আসি 19 নম্বরে, দেখো এবার আমরা চলে আসি হচ্ছে 19 নম্বরে, নেক্সট দুইটা ক্লাসে আমরা সিকিউ সলভ করব সরলরেখা, ঠিক আছে? নেক্সট দুইটা ক্লাসে আমরা সরলরেখা সিকিউ গুলো সলভ করব, হ্যাঁ মানে 8
তিনটা ক্লাস নিব, তিনটা ক্লাসে সরলরেখার উপর আর তিনটা ক্লাস হবে, তিনটা ক্লাসে আমরা সিকিউ সলভ করব, ঠিক আছে? পরপর টানা তিনটা ক্লাস নিব, তিনটা ক্লাসে সিকিউ সলভ করব, শেষ করে দিব সরলরেখাটা, বুঝছি? তোমরা ইনশাআল্লাহ পরীক্ষা আনসার করতে পারবে। কত নাম্বার বলছিলাম যে এটা 19 নাম্বার হবে। তাহলে 19 নাম্বারটা হচ্ছে দেখো খেয়াল করো, এই যে এটা হচ্ছে সাপোজ x অক্ষ, এটা y অক্ষ। তো এবার এই হচ্ছে আমার সরলরেখা, এই সরলরেখাটার মূল বিন্দু থেকে দেখো, এই যে মূল বিন্দু থেকে এই সরলরেখার উপরে আমি একটা লম্ব টানলাম, কি বুঝতে বুঝে গেছে? এই সরলরেখার উপরে একটা কি টানছি? লম্ব টানছি। লম্বটা হচ্ছে কত? OP। OP আমাদের সরলরেখাটার উপরে লম্ব। এই ভাইয়া খেয়াল করো, এটা তোমরা বুঝবো না হলে দেখো কি বলছি, এটা x অক্ষ, এটা y অক্ষ। এই বিন্দু থেকে আমি এই সরলরেখার উপরে কি টানছি? একটা লম্ব টানছি। তো এই OB লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ করছে। কত কোণ করছে? এই ইম্পর্টেন্ট, এটা কিন্তু OP রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ করছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ, এই সরলরেখাটার সমীকরণ হবে x cos alpha plus y sin alpha is equal to OP। এই নাম দিতে হচ্ছে এই সমস্যা, ওই জন্য দেখতে বলতেছি। ওরা বইয়ে p দ্বারা এই দূরত্বকে বুঝাইছে আর আমি OP দ্বারা এই দূরত্বকে বুঝাচ্ছি, বুঝছি কি না? বইয়ে p দিছে, p দ্বারা কি বুঝাইছে? এই দূরত্বকে বুঝাইছে, আর আমি OP দ্বারা এই দূরত্ব, একই দূরত্বকে বুঝাচ্ছি, বুঝছি? ওই জন্য আমি OP লিখছি। কি বুঝতে বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? x cos alpha plus y sin alpha is equal to কত? OP। OP টা হচ্ছে কোন দূরত্বটা? এই OP দূরত্বটা, বুঝছি কি না? এই লম্ব দূরত্বটা হচ্ছে OP, এই দূরত্বটা আমি এখানে বসাইছি, মানে ঠিক আছে? তাহলে এই সমীকরণটা কখন ইউজ করব? যদি এই বৈশিষ্ট্য দেওয়া থাকে। এই বৈশিষ্ট্যটা কি? দেখো এই বৈশিষ্ট্য আবারও বলি, যেটা x অক্ষ, এটা y অক্ষ, কোন রেখা, তো এই রেখা মূল বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব হচ্ছে OP, ঠিক আছে? মূল বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব OP, এই OP টা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করছে? আলফা কোণ করছে। তখন এই রেখাটার সমীকরণ হবে এটা x cos alpha plus y sin alpha is equal to হচ্ছে কত? OP। দেখো আমি তোমাদেরকে বলি, সরলরেখার এখানে হাজারের উপর সূত্র আছে, হাজারের উপর কি আছে? অঙ্ক আছে। কত পর্যন্ত? প্রায় 8টা চ্যাপ্টার আছে না? 8টা চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে, হাজারের কত হবে? তো এতগুলো অঙ্ক করতে পরিশ্রম আছে, সময় আছে। ওই সময় ওই পরিশ্রম তোমাদেরকে আমি বাঁচাই দিচ্ছি, তোমাদেরকে বাঁচাই দিয়ে সহজ একটা রাস্তা দেখাচ্ছি, যেই রাস্তা দিয়ে এই সবগুলো অঙ্ক করে সিকিউ করে যে রেজাল্টটা পাবা সিকিউ এমসিকিউ তে, ওই রেজাল্ট বা তার চেয়েও ভালো রেজাল্ট পাওয়ার ইফেক্টিভ রাস্তা দেখাই দিচ্ছি, মানে তোমাদের পরিশ্রম কমাই দিচ্ছি। তো সেই জায়গায়ও যদি তোমরা সিরিয়াসলি না রাখো তাহলে কিন্তু সেটাও পারো না। ব্যাপারটা বুঝে গেছে? তোমাদের অনেক পরিশ্রম কিন্তু আমি কমাই দিছি। আমি তোমাদেরকে বলতেছি, বইয়ের একটা সিঙ্গেল ম্যাথ না করেও বইয়ের প্রত্যেকটা ম্যাথ তোমরা করার যোগ্য হবা, মানে বইয়ের প্রত্যেকটা ম্যাথ তোমরা না করেও করতে পারবা, ঠিক আছে? জাস্ট সিকিউ গুলো পড়ে ফেলতে হবে, সূত্রগুলো মুখস্থ করে সিকিউ গুলো পড়ে ফেলতে হবে। তোমরা নিজেরা বইয়ে ঢুকে দেখবে যে কোন অঙ্কটা তুমি পারতেছো না, আমরা বলবো তখন কি বলছি বুঝা গেছে? আমি জিজ্ঞেস করবো যে কোন অঙ্কটা পারতেছো না, তুমি বলবো যে সবগুলো অঙ্ক পারতেছো। করা ছাড়াই প্রত্যেকটা ম্যাথ করা হয়ে যাবে। কিভাবে? ফর্মুলাগুলো একদম ভালো মতো মুখস্থ রাখতে হবে, নাইলে পারো না। মাহিন বুঝছো? ফর্মুলাগুলো হচ্ছে কোড। আর আমি আরেকটা ব্যাপার বলি, এগুলাকে সিকিউ আকারে দেখবে না, সিকিউ আকারে দেখলে পারবে না। কি আকারে দেখতে হবে? এগুলো হচ্ছে এক একটা অস্ত্র। এই সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে এক একটা অস্ত্র, আর এই অস্ত্রগুলো দিয়ে হচ্ছে আমরা সিকিউ, যেগুলোকে আমরা সিকিউ আকারে দেখবো না, কি আকারে দেখবো? ধাঁধা আকারে দেখবো। পত্রিকায় যে ধাঁধা দেখলাম, ধাঁধা সলভ করতে দেয় না, ধাঁধা আকারে দেখবো। তখন হচ্ছে মজা পাবো সিকিউ গুলো, মানে এগুলো সলভ করে অনেস্টলি তখনই মজা পাবো। কারণ হচ্ছে এখানে এক একটা সিকিউ এর মধ্যে এই যে সূত্রগুলো আমরা দেখলাম না, কয়টা? এই 20টার মতো সূত্র দেখলাম না? তো এই যে সূত্রগুলো, এই এক একটা সিকিউ এর মধ্যে 5টা 6টা বা 3টা 4টা সূত্র একসাথে ইউজ হবে, মানে একটা অঙ্কের মধ্যে 5টা 6টা সূত্রের কম্বিনেশন করতে হবে তোমাকে। কোন সূত্রটা কখন কিভাবে কাজে লাগবে ওটা কি করতে হবে? কম্বিনেশন করে ধাঁধাটা সলভ করতে হবে, বুঝছি? তো এটাকে আমরা কি আকারে দেখবো? ধাঁধা আকারে দেখবো, সিকিউ আকারে দেখবো না। সিকিউ আকারে দেখলে আমার কাছে বিষয়টা কঠিন মনে হবে, কিন্তু যদি আমি ধাঁধার মতো করে দেখি, যেটা একটা ধাঁধা দিয়েছে আমাকে সলভ করতে হবে কিভাবে? এই সূত্রগুলো দিয়ে, এই অস্ত্রগুলো দিয়ে, তখন হচ্ছে মজা পাবা। একটা সলভ করলে, নিজে নিজে একটা সলভ করলে আরো বেশি মজা পাবা, এটা করতে থাকবা। কি বুঝছি? বোঝা গেছে? মেন্টালিটি কি রাখবা? এগুলো হচ্ছে ধাঁধা, এগুলো সিকিউ না, এগুলো হচ্ছে ধাঁধা। এবং একটা সিকিউতে এক একটা ধাঁধায় আমাদের 5টা 6টা সূত্র একসাথে কি করতে হবে? ইউজ করতে হবে। তো কখন কোন সূত্র কিভাবে ইউজ করতে হবে তার জন্য আগে আমাকে সূত্রগুলো ভালো মতো জানতে হবে, কিনা। এবং এই কথাটা আমি শুধু সিকিউর জন্য বলতেছি, এমসিকিউর জন্য বলতেছি, এমসিকিউর জন্য বলতেছি। কি বলছি বোঝা গেছে? আচ্ছা, এখানে আর আছে কিনা দেখি আমি, কোন সূত্র মিসিং গেছে কিনা আমি একটু দেখি। দাঁড়াও, কোন সূত্র এখানে? আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট আরেকটা জিনিস
হচ্ছে ছোট জিনিস, এটা হচ্ছে 19 নাম্বার। এবার 20 নাম্বারটা একটু দেখাই, দেখো আমাদের 20 নাম্বার ফর্মুলা হচ্ছে, দেখো 20 নাম্বার আমি তোমাকে জিজ্ঞেস করব, দেখো বর্গ, একটা বর্গ যে এটা আমি কিভাবে চিনবো? চারটা বাহু কি হবে? বর্গের চারটা বাহু কি হয়? সমান হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে রম্বস, এটা কি রম্বস, আর এটা হচ্ছে বর্গ। তাহলে রম্বসেরও তো আমরা জানি চারটা বাহু সমান, সমান না? চারটা বাহু সমান। তাহলে বর্গ আর রম্বসের মধ্যে ডিফারেন্স কে বলতে পারবে? স্যার কি বলছো? পাই নাই? কর্ণ কি বলছো? কর্ণ বলছো যে? তাহলে ঠিক আছে, কর্ণগুলো ঠিক আছে। যে দেখো এখানে কর্ণগুলো কি, এখানে কর্ণগুলো সমান থাকবে, এখানে কর্ণগুলো কি থাকবে? সমান থাকবে, আর এখানে কর্ণগুলো অসমান থাকবে। তাহলে দেখো আমাকে যদি প্রমাণ করতে বলে যে এটা একটা রম্বস, চারটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে ফর एग्जांपल, ঠিক আছে? এ বি সি ডি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বি সি, এগুলোর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে এই বি দূরত্ব বের করতে পারবো না, বি সি দূরত্ব বের করতে পারবো না, দুই বিন্দু দূরত্ব বের করার সূত্র দিয়ে চারটা দূরত্ব বের করতে পারবো, পারবো কিনা? তাহলে এরপর আমরা দেখাবো যে এ বি সমান হচ্ছে কত, বি সি সমান সমান হচ্ছে কত, সি ডি সমান সমান হচ্ছে কত, ডি এ, চারটা বাহু সমান প্রমাণ হয়ে গেছে। এরপর আমরা এসি দূরত্বটা বের করতে পারবো না, এসি দূরত্বটা বের করব, ওইটা দেখবো যে কিসের সমান না, বিডি এর সমান না, তাহলে প্রমাণ হয়ে যাবে এটা রম্বস। আর যদি বর্গ হয় তাহলে এসি আর বিডি দুটোই কি হবে? কর্ণগুলো সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র আর সামান্তরিকের ব্যাপার যদি বলি, এই ক্ষেত্রে কি বলবো আনসার? বলো, আয়তক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক আছে? আর কর্ণগুলো কি হয়? সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কর্ণগুলো কি হয়? অসমান হয়। তাহলে এইভাবে প্রমাণ করব, ঠিক আছে? আর আছে কিনা একটু দেখি। বুঝে একটা শূন্য হবে, এক্সের সমীকরণ, এটা গেল মূল বিন্দু। তারপর ত্রিভুজ দেখাইছি না? ত্রিভুজ দেখাইছি তো? আর তো দেখতেছি না এখানে। আরেকটা সূত্র, এটা কত গেছে? 20 নাম্বার না? 21। তাহলে 21 এ গিয়ে আমাদের শেষ হচ্ছে, দেখো 21 হচ্ছে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, দেখো এই একটা রেখা আর এই একটা রেখা, ঠিক আছে? এই দুটাকে রেখা পরস্পর লম্ব না, তাহলে এদের ঢাল দ্বয়ের গুণফল কত হবে? -1 হবে, ঠিক আছে? m1 m2 কত হবে? -1। কখন? যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল কত? -1, ঠিক আছে? দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1, আর কোনো সূত্র নাই। এবার দেখো, এবার বাকি তিনটা ক্লাসে আমরা পুরো সরলরেখাটা ইনশাআল্লাহ শেষ করে দেব, ঠিক আছে? তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সূত্রগুলো একদম মাথার মধ্যে নিয়ে আসবে ভালো মতো, ঠিক আছে? সিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট।